উপচে পড়া ভিড়, জেলায় জেলায় যুবসাথীর ক্যাম্পে আজ সকাল থেকে এটাই ছিল স্বাভাবিক ছবি। ফর্ম সংগ্রহে উৎসাহ যেমন ছিল, তেমনি চাকরি না পাওয়ার আক্ষেপও ঝরে পড়েছে আজ আবেদনকারীদের মধ্যে। আমি এরই পাশাপাশি আপনাদের দেখাবো ভয়ের ছবি, যে ভয় রাজু নস্কর গ্রেফতার হওয়ার পর যেন পিছু ছাড়ছে না অভিযোগকারীর। এই নিয়ে স্টুডিওয়ে আমার অতিথিদের কাছে প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজ সকাল 10টা থেকে যে ছবি লক্ষ্য করা গিয়েছে রাজ্য জুড়ে জেলায় জেলায় 294টা বিধানসভা কেন্দ্রে। এইটা ছিল ছবি একেবারে ক্যাম্প করে দুয়ারে সরকারের ধাঁচে ফর্ম বিলি করা শুরু হলো। যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি শুরু হয়েছে বিশেষ শিবিরের মাধ্যমে। এই ফর্ম বিলি এবং জমা করার প্রক্রিয়া চলেছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন এমনি সিএ পড়ছি, আমাদের তো এমনি নিজেদের একটা পার্সোনাল খরচা বিলঙ্গিংস তো থাকে, তো সেটা কভার আপ দেওয়ার জন্য গভর্নমেন্ট কিছু ব্যাকআপ দিচ্ছে, তো সেটাই আমরা অ্যাপ্লাই এখানে করছি। আপাতত এখন সন্তুষ্ট, কারণ এখন চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, বা যারা স্টুডেন্ট তাদের হাত খরচা চালানোর জন্য যেটুকু দরকার সরকার এটা দিচ্ছে, অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আসলে তো অবশ্যই ভালো লাগতো, কারণ ইন্ডাস্ট্রি হলে সবার চাকরি কর্মসংস্থান একটু ভালো হতো। কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রি নেই, সেই কারণে আমার মনে হয় যে যেটা দিচ্ছে হাত খরচা বা পড়াশোনা চালানোর জন্য, বা কিছু বই খাতা অনেকে কিনতে পারে, বা কিছু নিজের শখ সাধন পূরণ করার জন্য যেটুকু করে দিচ্ছে সরকার, আমার মনে হয় ভালোই দিচ্ছে। খাতা পাওয়া যায়, আমার চাকরি বাকরি নেই। ছেলের কোয়ালিফিকেশন কি আছে? ছেলে হচ্ছে ইংরেজি অনার্স বি পাস। বয়স কত? বয়স 30। চাকরি বাকরি পাচ্ছেন না, অনেক জায়গায় চাকরি হয়ে যায়, কিন্তু ব্যাকিং এর জন্য চাকরি করে। ব্যাকিং মানে টাকা নিচ্ছে। আমি আমার ছেলের জন্য এসেছি। ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে, যদিও কিন্তু ভ্যাকেন্সি প্রচণ্ড কম এবং আমাদের জেনারেলদের প্রচুর সুযোগ সুবিধা অনেক কম আছে। তো সরকার যখন এই সুযোগটা দিচ্ছে, সেই জন্য নাম রেজিস্ট্রেশন করতে এসেছি। কিছুটা সুবিধা হবে, পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা আগাবে, প্লাস মনে হবে যে আমি কিছু ক্ষেত্রে স্বনির্ভর হলাম। কর্মসংস্থান আগে দরকার আছে, না হলে ছেলেপুলেরা, এত বেকার ছেলেরা যাবে কোথায়? কর্মসংস্থান 100-এর 100 প্রয়োজন। শুধু আজকে 1,500 টাকার জন্য আমরা এসছি, ঠিক আছে, কিন্তু আমাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে। এটা থেকে বেটার জবটা দেওয়াটা, যাতে তাহলে আরও মানুষের অনেকটা বেটার হয়। কিন্তু এখন মানে এত পড়াশোনা করে, এত ডিগ্রি নিয়ে, এত এক্সাম দিয়ে বিএসসি নার্সিং, অনেক আমার 2021-এ ফার্স্ট আউট, তো সেখান থেকে করতে মানে যেখানে যাচ্ছি বলছে ভ্যাকেন্সি নেই, তো সেই ক্ষেত্রে এটা তো জানি না কী হবে হচ্ছে, সেটা এখন ফ্লোতেই সব মানুষ যাচ্ছে। এই যুবশ্রী প্রকল্পটা করার জন্যই আমি এসেছি। ছেলে তো এখানে থাকে না, বাইরে থাকে। এবার ও বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে। এবার জানতে পেরেছে, বলছে মা তুমি জন্য ওই ফিল আপ করে, ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবো? 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। এ রাজ্যে চাকরি নেই, নেই বলতে যে পাচ্ছে, ওরা পাচ্ছে না। কোনটা দরকার, চাকরি না ভাতা? চাকরিটা দরকার মা। এইটা ছিল আজকে সকাল থেকে দিনভর ছবি। যারা আবেদন করেছেন, যারা ফর্ম তুলেছেন, ফর্ম জমা দিয়েছেন, তাদের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আমি এবার দুটো ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে একেবারে উত্তেজনার ছবি, গন্ডগোলের ছবি পর্যন্ত দেখা গেল। একদিকে হচ্ছে মালদার চাঁচলের ছবি এবং অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি। পাশাপাশি ছবিটা দেখুন, একেবারে ধৈর্যের বাঁধ ভাঙছে। দীর্ঘক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, ফলে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো। অন্যদিকে এইটা চাঁচলের ছবি দেখতে পাচ্ছেন, যে একজন যুবকের সঙ্গে পুলিশের রীতিমতন ধস্তাধস্তি বেঁধে যায়। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, সেখানে একটা অসুবিধে হয়েছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না, তার জন্য এটা একটু অভাব হয়েছিল। তো এখন সুন্দরভাবে সবাই নিজ নিজ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ প্রকল্পের যে ফর্মগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করছেন। আমি শুরুতে রাহুল চক্রবর্তীর কাছে আসতে যাব। রাহুলদা, একেবারে শুরুর দিনই হচ্ছে এই গন্ডগোল। আপনি শুনলেন যে তৃণমূল বিধায়ক তিনি নিজে বলছেন যে পরিকাঠামো পর্যাপ্ত নেই, পরিকল্পনার অভাব রয়েছে, তাড়াহুড়ো করে করতে হয়েছে। দর্শকেরা জানবেন যে এটা কিন্তু বাজেটে, অন্তর্বর্তী বাজেটে 15ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, প্রায় 6 মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে। মানে ভোট বড় বালাই। না দেখো, ব্যাপারটা এইভাবে দেখলে হবে না। এটা যুবসাথী প্রকল্প, বেসিক্যালি এটা যুবসাথীর প্রকল্প। আমরা বেকার ভাতা বলে যে নামই দিই না কেন, আজকে যেভাবে সাড়া পড়েছে সেটা প্রথম কথা।
তুমি জেলায় জেলায় বলো, প্রত্যেকটা জায়গায় বলো, প্রত্যেকটি কেন্দ্রে বলো, যেভাবে সাড়া দিয়েছে, যেভাবে রেসপন্ড করছে, তাতে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পালসটা বোঝেন, মানুষের কি দরকার, কোন সময় কি দরকার। এটাকে এইভাবে ভাতা ভেবে দেখলে হবে না। আজকে এটা 21 থেকে 40 মানে এই নয়, 18 থেকে 40 মানে এই নয় শুভ্র, যেটা 21 থেকে 40 মানে এই নয়, কিন্তু টানা চলতে থাকবে। এর মাঝখানে যদি কর্মসংস্থান বা কিছু হয়ে যায়, সে 5 বছরের জন্যই পাবে খালি। তার মানে টানা যে চলবে তা নয়, শুধুমাত্র যতদিন পর্যন্ত কর্মসংস্থান না হচ্ছে বা কাজ না পাচ্ছে তার জন্য সাপোর্টটা দেওয়া। দিস ইজ আ সাপোর্ট সিস্টেম। এটাকে তুমি এভাবে দেখতে পারো শুধু। সুতরাং এখানে বিরোধীরা সেই রেখে উঠছে, লক্ষ্মী ভান্ডার দিলেও সমস্যা, যুব সাথী প্রকল্পে যুবদের পাশে দাঁড়ালেও সমস্যা। তাহলে কনস্ট্রাকটিভটা কি? আমাদের গভর্নমেন্ট তো চাইবেই যে মানুষের পাশে দাঁড়ানো, যুবর পাশে দাঁড়ানো। সেই কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। আজকে যেভাবে কর্মসংস্থানের জন্য যেভাবে মানুষ চেষ্টা করছে, দেখো এত মানুষ, এত যুবক, এত লোকের কিন্তু কর্মহীনের কথা নয়, তোমরা উল্টো দেখাচ্ছ বা বিরোধীরা উল্টো কথাটা বলছে। আমরা বলছি যতদিন না পর্যন্ত কর্মসংস্থান হবে, নিশ্চয়ই হবে, তার মাঝখানে কেউ যদি বসে না থাকে তার জন্য সাপোর্টিভ সিস্টেম হিসেবে এটাকে সাহায্য করা বা পাশে দাঁড়ানো। পরিকল্পনার যে অভাব ছিল সেটা তো কোনো বিরোধী দলের নেতা বলছে না, এটা তো তৃণমূলের বিধায়ক তিনি বলছেন। বেশ বিচ্ছিন্ন ঘটনা। আমি এখানে শতরূপাদির কাছে আসতে চাইবো। শতরূপাদি, এটাকে তো অন্তত অ্যাপ্রিসিয়েট করবেন। ধরুন কেউ একজন, আমি বলছি হায়ার এডুকেশন করছেন বা উচ্চশিক্ষা পার্শ্ব করছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার যদি সে হয়তো টিউশন করে নিজের প্রতিদিনের হাত খরচ চালাবার জন্য, সে তার হাতে যদি 1,500 টাকা প্রতি মাসে পৌঁছয় বা তার ফর্ম ফিল আপের টাকাটা যদি উঠে আসে, ইন্টারনেট ব্যবহার করে প্রতিদিন স্টাডি করতে হয়, তার খরচাটা যদি উঠে আসে, অসুবিধা কি আছে? এ তো তাকে তারই তো সুরাহা হবে। না না শুভ্র, এখানে আমাদের কেন অসুবিধে থাকবে? এই এত লোক লাইনে দাঁড়াচ্ছে, তাদের বাবা মারা, কার 30 বছর বয়স, কার 40 বছর বয়স, কে 21 বছর যে সবে, কেউ বলছে আমি গ্র্যাজুয়েশন করেছি, কেউ বলছে MA করেছি, চাকরি পাইনি, কে আবার CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পর্যন্ত রাস্তায় মানে লাইনে দাঁড়িয়ে আছে। আমার এখানে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছে, আচ্ছা CA বললো বলে আমার মনে হলো যে সে বোধহয় পাশ করে বেরিয়ে গেছে, বা যাই হোক যাই করেছে। কিন্তু এখানে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অসংখ্য মানুষ তার মানে আমাদের রাজ্যে বেকার, এবং এই অসংখ্য মানুষ বারবার একটা কথা বলছে, তাদের বাবা মা মাসি যারা যারা এসছে তারাও বলছে যে এখানে একটাই কোয়ালিফিকেশন, তৃণমূলের মানে নয় নেতা বা ছোট নেতা বড় নেতা তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে হবে, মানে কোয়ালিফিকেশন তৃণমূল। সেটা ছাড়া এখানে কোনো রকম মানে চাকরি বিক্রি, চাকরি কেনা ছাড়া এখানে আর কোনো জিনিসে চাকরি পাওয়া যায় না, এটা পরিষ্কার। এটা পুরো বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1500 টাকা বেকার যুবকদের দেওয়া হচ্ছে। দিস ইজ সাচ এ স্যাড সিচুয়েশন। মানে মুখ্যমন্ত্রী স্বয়ং তো যে বিজেপি একটা সময় লক্ষ্মীর ভান্ডারের তীব্র সমালোচনা করলো, তারপর সেই বিজেপি বললো লক্ষ্মীর ভান্ডার এখন 1,500 দেওয়া হচ্ছে, আমরা ক্ষমতায় 3,000 দেব। মানে এই অঙ্কটা বিজেপি যদি ক্ষমতায় আসে সেটা আবার দ্বিগুণ করে দেবে না তো? আমি একটু বলে নিই শুভ্র, আজকে মুখ্যমন্ত্রী একেবারে যে মুখ্যমন্ত্রী এত নেতাজি ইন্ডাস্ট্রি স্টেডিয়ামে দাঁড়িয়ে নাকি অন্য কোন পাবলিক স্টেতে দাঁড়িয়ে বলে দিল 40,000 চাকরি রেডি, 40,000 চাকরির এই নমুনা আমরা দেখছি। এক মিনিট, আজকে লক্ষ্মীর ভান্ডারে তুমি যেহেতু কথা তুললে, এক সেকেন্ড রাহুল, এক সেকেন্ড আমাদের শেষ করতে দাও। শুভ্র যে কথাটা বললে যে লক্ষ্মীর ভান্ডারের সময় আমরা আপত্তি করেছিলাম, তোমার মনে থাকবে লক্ষ্মীর ভান্ডারের 10 বছর পরে 2011 পাওয়ারে এসেছিল, 2021 করেছিল। বিজেপি 34 বছরের বেকারত্ব রেকর্ড করে দেশে, তারা কি করে মেনে নেবে? তারা কি করে বলবে? অথচ এই বিজেপি দেবাশিস সরকারের কাছে আসছে, 34 বছর রেকর্ড করেছে। আমি এখানে দেবাশিস সরকারের কাছে আসবো, কিন্তু তার আগে দেখাতে চাইবো যে রাজনৈতিক চাপানুতর, এই যে প্রকল্প শুরু হয়েছে, যুবসাথী প্রকল্প শুরু হয়েছে, তা নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। একেবারে বিরোধীদের তরফে এই কর্মসূচি বা এই প্রকল্পের বেকার ভাতা প্রকল্পের সমালোচনা করা হচ্ছে, পাল্টা শাসক দলের তরফে কি বলা হচ্ছে দেখাবো, তারপর আমি দেবাশিসদার কাছে ফিরছি। দেখুন, এত তাড়াতাড়ি যুবসাথীর লিস্ট তৈরি হয়ে গেল, ভাতা এসে গেল, কারা পাবে ভাতা? লক্ষ লক্ষ বেকার আছে, কিসের আধারে তাদেরকে সিলেক্ট করা হলো যাদেরকে ভাতা দেওয়া হবে? প্রশ্নটাই আছে। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপরে বন্ধ হয়ে যাবে এক সময়, বসে খাওয়া অভ্যাস হয়ে গেল, তারপরে কি করবে যুবকরা? তাদের ভবিষ্যৎ কি হবে? সিপিএম তো চলে গেছে, কিন্তু বেকাররা বেকারই থেকে গেল। এটা ভোটারকে ঘুষ দেওয়া, অন্য কিছু না। যেমন লক্ষ্মীর ভান্ডার, আমরা অনেকদিন থেকে বলছি লক্ষ্মীর ভান্ডার টাকা 2,500 করা,
আশাকর্মীদের 15,000 টাকার দাবি মেনে নেওয়া। আমরা সিভিক পুলিশের পার্মানেন্ট করার জন্য দাবি করেছি, কারণ পুলিশে লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, সেখানে স্থায়ী বন্দোবস্ত করা হোক। এই সরকার স্থায়ীতে বিশ্বাস করে না। ঠিক বেকারদেরকে আমরা দাবি করি চাকরি এবং কাজের ব্যবস্থা করা হোক, কমসে কম তাদেরকে ট্রেনিং দিয়ে স্কিল্ড করা হোক। তাদেরকে যদি স্কিল্ড করা হয় ট্রেনিং দিয়ে, তাহলে কিন্তু তারা অনেক বেশি চাকরি পেতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে তারা রোজগার করতে পারে। সেখানে কি হবে, ভোটের আগে তাদেরকে ভাতা দিয়ে খুশি করে দেওয়া হবে। এ ভাতা মানে ভোটের জন্য ব্যবহৃত হাতা। মুখ্যমন্ত্রী তো স্বীকার করলেন যে তিনি মিথ্যে বলছিলেন। কি বলছিলেন? ডবল ডবল চাকরি হবে। কোথায় ডবল ডবল চাকরি হলো? উনি কি একটা বললেন 2 কোটি চাকরি দিয়েছি। 2 কোটি চাকরি দিলে তাহলে যুবসাথীতে কারা আসছে? তাহলে মুখ্যমন্ত্রীর ডবল ডবল চাকরিও ফলস। মুখ্যমন্ত্রীর 2 কোটি বেকারের চাকরি উনি দিয়েছেন, এটাও ফলস। যুবসাথীতে বরঞ্চ পরিষ্কার হয়ে গেল এটা তো আগের মতন নয় যে কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা দিয়ে সেটা এদিক ওদিক করে এপ্রিলে নিয়ে আসলাম যাতে ওই টাকাটা পেয়ে ভোট দিতে পারে। এটা একটা চূড়ান্ত সুবিধাবাদী ভোটমুখী মনোভাব, যেখানে মুখ্যমন্ত্রীর মিথ্যা সেটা স্পষ্ট হয়ে গেল। ভবিষ্যতেও নিশ্চয়ই আবার বলবেন ডবল ডবল ট্রিপল ট্রিপল চাকরি দিয়েছি, 2 কোটি জায়গায় বলবেন 3 কোটি বেকারের কাজ দিয়েছি। অথচ যুবসাথী উনি ধরা পড়ে গেছেন যে উনি চূড়ান্ত মিথ্যে কথা বলছেন এবং আসলে যুবকের সাহায্যার্থে এসব কাজ নয়, ভোটের জন্য। রাজ্যের মন্ত্রী কি বলছেন আপনাদের দেখাবো, তার আগে দেবাশিস সরকার। এইটা তো হচ্ছে মানে নতুন একেবারে নোভেল একটা প্রকল্প নিয়ে আসা হয়েছে এমনটা তো নয়। যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও বেকার ভাতা প্রকল্প ছিল, মানে বামেদের দেখানো পথেই তার মানে বর্তমান সরকার হাঁটছে। আপত্তি নিশ্চয়ই করবেন না আপনি? দেখো, এই টেবিলে যে কজন আমরা বসে আছি না, প্রত্যেকে কিন্তু স্থায়ী চাকরি করি অথবা খুব বড় আকারের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছি। আমাদের প্রত্যেকের যদি কালকের থেকে যে কোনো কারণে সরকার মনে করে যে পশ্চিমবঙ্গবাসী হলে তাকে 1,500 টাকা দেওয়া হবে, আমরা একজনও কেউ অখুশি হব না কিন্তু, কারণ এটাই স্বাভাবিক ঘটনা। ফলে যে কোনো মানুষ যখন স্টেট পাওয়ারের কাছ থেকে কোনো টাকা পায় তখন তার খুশি হওয়ার কথা, এবং তাকে এই খুশি হওয়াকে কখনো কোনো মানুষ দাঁড়িয়ে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে তাকে কোনো মানুষের খুশি হওয়াকে কখনো সমালোচনা করতে পারে না, কখনো বিরোধিতা করতে পারে না। সেটা একেবারে একটা অসুস্থ বিকৃত মানসিকতার পরিচয়। আমি একদম অন্য কথা একটা বলছি, সেটা হচ্ছে যে আজকে বেকারদের তীব্র সংকট, না পাওয়ার সংকট, সেটা যেন কখনো রাজনীতির কারণে ব্যবহার করবার বস্তু না হয়। সাময়িক ডিভিডেন্ড দিতে পারে, দীর্ঘকালে কিন্তু সেটা দুর্ভাগ্যজনক। না, বামেদের আমলে বেকার ভাতা দেওয়া হয়েছিল, সেটাও কি তাহলে রাজনীতির কারণে ব্যবহৃত হয়েছিল? আসছি এখানে আজকে বলে না, এই দীর্ঘ 15 বছর, প্রায় 12-14-15 বছর এই সময়কালে নির্দিষ্টভাবে বলছি, হাওড়া এবং শিয়ালদা, মূলত হাওড়া সাউথ সেকশন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যত দূরপাল্লার ট্রেন রাজ্য থেকে বেরোচ্ছে, যে বেকার ভাতার জন্য আজকে বিল দেখা যাচ্ছে, সেই 18 থেকে 22, 16 থেকে 21 মিছিল করছে পিঠে একটা করে ব্যাগ নিয়ে। তরুণ প্রজন্ম এই রাজ্যে তীব্র বেকার সংকটের হাত থেকে বাঁচবার জন্য তারা ভিন রাজ্যে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে আলোচনা করছি পরিযায়ী শ্রমিক, এগুলো এক কথায় শেষ করছে এটা বলে, এটা কিন্তু একেবারে একটা সূচক যে একটা রাজ্যে সিঙ্গুরকে কেন্দ্র করে যে ভারী শিল্প, মাঝারি শিল্প, কলকারখানা বন্ধ হয়ে গেছে, কোনো বিনিয়োগ হয়নি এই 15 বছরে। কোনো যেটা বলছেন বেকার ভাতা ভালো, কিন্তু সেটা কখনোই বেকারত্বের সমস্যার সমাধানের একটা কত দিশা হতে পারে না। আমি এইখানে একবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে দর্শকদের সামনে রাখতে চাইবো রাজ্যের মন্ত্রী। এই যে বিরোধীদের তরফে লাগাতার সমালোচনা করা হচ্ছে, জবাবে কি বলছেন? এখানে তো ভাতা হলে চাকরি পাচ্ছে না, তো অন্য জায়গায় ভাতা দেওয়ার জন্য অনুসরণ করে ভোটের আগে বলে তারপর ভোটের পরে বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী সে কাজ করেন না, এবং এটা সে ব্যাপার নয় যে পাচ্ছে না, যুবক যে চাকরি করতে পারছে না
তাকে একটা বুস্ট আপ করার জন্য একটা 5 বছরের এটা দেওয়া হয়েছে। তাতে ওনাদের কি অসুবিধে হয়েছে? এই তো আগে তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা বলতেন, এখন বলছেন আমরা গিয়ে আসলে 3000 টাকা দেবো। তাহলে ওটা কি তখন অন্য হয়ে যায় নাকি? ভাতাটা চেঞ্জ হয়ে যায়, তাভা হয়ে যায় নাকি, কি হয়? দেখুন, বেকার ভাতা শুধুমাত্র যে আমাদের রাজ্যে দেওয়া হচ্ছে এমনটা নয়। আমি পরপর রাজ্য ধরে ধরে আপনাদের জানাবো। হরিয়ানায় যেমন দেওয়া হয় সক্ষম যুবা স্কিম, উত্তরপ্রদেশে দেওয়া হয় বেরোজগারি ভাত্তা, আচ্ছা তামিলনাড়ুতে আনএমপ্লয়েড ইউথ এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, সিকিমে রয়েছে চিফ মিনিস্টার সেলফ এমপ্লয়মেন্ট স্কিম, এরকম গুচ্ছ গুচ্ছ রয়েছে। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, এই বেকার ভাতা দেওয়ার পাশাপাশি যদি একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও এর সঙ্গে করা হতো, যাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের আরও একটু স্বাবলম্বী করা যায়, বা একটা যদি ফ্যামিলি ইনকামের একটা গণ্ডি বেঁধে দেওয়া হতো যে এই পর্যন্ত আমরা বেকার ভাতাটাকে দেবো, আমি বলছি এই উদ্দেশ্যটা আরও বেশি করে সাধিত হতো নাকি? নিশ্চয়ই। দেখুন, প্রান্তিক ছেলেমেয়েরা টাকা পাবে, 1500 টাকা হোক, 1000 টাকা হোক, টাকা নিয়ে আমি জায়গায় যাচ্ছি না, যদিও সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। তো নিশ্চয়ই আমরা খুশি হব যে ছেলেমেয়েরা কিছুই পাচ্ছে না, 1500 টাকা যদি পায়, 1500 পাচ্ছে, এমএ 1500 পাচ্ছে, এটা কি একটা যুক্তি হলো? একটা শ্রমের মানে কি মূল্য পাচ্ছে? একটা যেখানে তৃণমূলের নেতা বলছে গুটখা খাওয়ার খরচ দেবেন দিদি, এটা কি হচ্ছে গুটখা খাওয়ার খরচ? এইভাবে তারা দেখে। এই জায়গাটা থেকে আমি বলছি, এবার অন্য দিকে চলে আসুন। এটার পাশাপাশি তো সত্যি স্কিল ডেভেলপমেন্ট, ক্যাপাবিলিটি ডেভেলপমেন্টের দরকার, নাহলে ভবিষ্যতে দিশাটা থাকলো কোথায়? দেখুন, এই মুহূর্তে যদি দেখা যায় এই 21 থেকে 40 বছর বয়সী মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে 2.5 কোটি, বা আচ্ছা কমই ধরলাম 2 কোটির কিছু আশপাশে আছে। সেই 2 কোটি লোককে যদি 1500 টাকা করে দিতে হয়, 1 মাসের জন্য খরচ হবে 3000 কোটি। তার মানে 36 থেকে 40,000 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লাগবে। 40,000 কোটি টাকা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লাগে, তাহলে 9 লাখ কোটি টাকা যে রাজ্যের পর ধার আছে, সেই রাজ্য কোথার থেকে চালাবে? তারা কোথার থেকে? তাদের কোনো দিশাহীনভাবে এইভাবে আমি ভাতা দিয়ে গেলাম, দিয়ে একটা গোটা রাজ্যকে শেষ করে দিলাম, এটা কি সম্ভব? দ্বিতীয় নম্বর, দেখুন বিরোধীরা প্রশ্ন তুলছে বেকার ভাতার ক্ষেত্রে 6 মাস এগিয়ে আনা হচ্ছে, কিন্তু যে ডিএর ক্ষেত্রে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেখানে সেই তৎপরতা সিকিভাগও দেখা যাচ্ছে না। রাজু নস্কর দাপুটে তৃণমূল নেতা, তাকে পুলিশ গতকালই গ্রেফতার করেছে এবং আজকে তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে বেলেঘাটার এক বাসিন্দা তাকে মারধর করেন তিনি বলে অভিযোগ। এই ঘটনায় গতকালই গ্রেফতার করা হয় রাজু নস্করকে, আর সেই ঘটনায় এবার এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সুকোমল দেবনাথ। কি বলেছেন তিনি, পুরোটা এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, দেখুন। আমাকে গলা টিপে জিভ বার করে দিয়েছে, মানে একদম পুরো মেরে ফেলতো। ভিতরে গুতা মাইয়া দিছে। প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ, অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক মারধর করা হয় বেলেঘাটার বাসিন্দা সুকোমল দেবনাথকে। শনিবার তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। ইএম বাইপাসের অভিষিক্তা ক্রসিং থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন বেলেঘাটার বাসিন্দা সুকোমল দেবনাথ। তার অভিযোগ, 5ই ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা রাজু নস্কর ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ফের তার পরিবারের উপর হামলা করা হয়। পুলিশকে যখন আপনি অভিযোগ করলেন, তারপরে ফের আপনাকে মারধর করা হয়েছে, গত 13 তারিখে ফের অভিযোগ করা হলো। 100 বার আমাকে প্রায় আপনি ধরুন প্রায় 50টা মহিলা নিয়েছে 11 তারিখে আমাদের মাকে মারছে, তারপরে সব মানে চারিদিক দিয়ে আমার ভাইকে মারছে, আমাকে মারছে। অভিযোগ, তৃণমূল নেতার অনুগামীদের হাত থেকে রেহাই পাননি সুকোমল দেবনাথের বয়স্ক মাও। আমার ছেলেকে মারতে মারতে বলে চল থানায়, তখন আমি বলছি কিসের জন্য, কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, বলে বাড়ি আপনারা দখল করে রেখে দিয়েছেন। আমাকে মারধর করেছে, ধাক্কা দিছে, বুকে ভিতরে গুতা মাইয়া দিছে। ভাই বেটার ফোন নিয়ে খামছে ধইরা ভাই বেটাকে মেরেছে। এই বাড়িতেই প্রমোটিং করতেছে চাপ দেওয়ার অভিযোগ, এবং এই বাড়িতে মূলত যে কজন ভাড়া থাকেন তারা অনিচ্ছুক যে এখানে প্রমোটিং হোক, কিন্তু তাদের উপরে যে চাপ এসছে এবং তাদের মধ্যে একজন সুকোমল বাবু, যাকে মারধর করা হয়েছে, তার লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা তথা প্রমোটার বেলঘাটা অঞ্চলের রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক 13 তারিখে আমাকে যখন মারছে, তখন আমরা ফোন করেছি, সন্ধ্যাবেলায় ফোন করেছি, তখন পুলিশ সব মানে ছোটোবাবুও পর্যন্ত চলে এসছে, অ্যাডিশনাল ওসিও চলে এসছে, সব মিলে এসে তখন আমাদেরকে রক্ষা করেছে।
অভিযোগকারী সুকমল দেবনাথের দাবি, বেলেঘাটার একটি বাড়িতে ৭৫ বছর ধরে ভাড়া রয়েছেন তারা। ৪ ফেব্রুয়ারি রাতে তৃণমূল নেতা রাজু নস্কর দলবল নিয়ে তার বাড়িতে চড়াও হন। অভিযোগ, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় তাদের, এমনকি তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর ৫ই ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। 4 তারিখে প্রায় রাজু নস্কর সহ প্রায় 50 জন নিয়ে এসেছিলেন। সেদিনকে রাত্রিবেলা বললো যে বাড়ি মাপতে আসবো। তারপরে পরের দিনকে ঠিক 11:30 সময় এসে বললেন যে বাড়ি মাপতে চলে এসছে। আমি তো ঘর আমি তো মাপতে দেবো না। তখন আমাকে তুলে নিয়ে কিডন্যাপ করে তুলে নিয়ে প্রায় 7-8 জন নিয়ে আমাকে অফিসে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে মারধর করলো। এখানেই শেষ নয়, এদিন আরও দাবি করেছেন অভিযোগকারী সুকমল দেবনাথ। উনি বললেন যে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি, আমরা এই লোককে আমরা এত টাকা দিই, হ্যাঁ এমনকি নেতা এদের সবার ঘরে টাকা যায়, আমাকে পুরো বেলেঘাটার দায়িত্ব দিয়েছে। যদিও গ্রেফতার হওয়ার আগে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। বেলেঘাটার তৃণমূল নেতার বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ সামনে আসছে, তখন এই নিয়ে সরব হয়েছে বিজেপি। এই সব গুন্ডা মাফিয়া যারা টিএমসিতে আছে, যারা ভোট জেতায়, এখন কমপ্লেন হয়ে গেছে, এক্সপোজ হয়ে যাচ্ছে। 2 দিন অ্যারেস্ট করবে, 3 দিন ছেড়ে দেবে, কারণ এরা ছাড়া টিএমসি ভোটে জিততে পারবে না। সেখানে এগুলো লোক দেখানো সব। ইতিমধ্যেই এই মামলায় ধৃত রাজু নস্করের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে 19শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। নেই ইনগ্রিডিয়েন্টস নেই, তার মামলা দিয়েছেন, সেকশন দিয়েছেন ঠিকই, কিন্তু আমি 307-এর কোনো ইনগ্রিডিয়েন্টস রাজু নস্কর এগেনস্টে পাইনি। হ্যাঁ, বেল তো আমরা চাইবই, বেল তো আমরা চেয়েছি, কিন্তু যেহেতু প্রথম দিন সেহেতু ম্যাজিস্ট্রেট সাহেব ওটাকে 19 তারিখ অবধি দুটো কেসেরই রাখলেন। একটা পিসি, আজকে যেটা এসছে পিসি, আর আগের দিনেরটা প্রথম দিনই জেসি হয়েছিল, দুটো একই দিনে 19 তারিখে হিয়ারিংয়ের জন্য রেখেছেন। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় রাজু নস্কর বাদে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে অভিযোগকারীর বাড়ির বাইরে বসেছে পুলিশ পিকেট। আবির দত্ত, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। 4 তারিখ রাজু নস্কর দলবল নিয়ে এসে এই সুকমল বাবুর ওপর হামলা চালালো, টানতে টানতে থেকে মারতে নিয়ে আসা হলো। 5 তারিখ তিনি অভিযোগ করছেন। দাপট কাকে বলে একবার ভাবুন। এই রাজু নস্কর অভিযোগ করার পরে আবার একেবারে দলবল নিয়ে শুধু তাকে টার্গেট নয়, তার মাকে পর্যন্ত, সুকমল বাবুর মাকে পর্যন্ত প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আবার তারপরে এফআইআর দায়ের হলো এবং তারপর গ্রেফতারি। এইটা আপনাকে মানতে হবে শতরূপাদি। দাপুটে তৃণমূল নেতা বলে কিন্তু পুলিশ রিয়াক্ট করেনি, পুলিশ কিন্তু তার পরেই অ্যারেস্ট করেছে। না একদম মানতে হবে, এবং এও মানতে হবে যে পুলিশ কত বড় অন্যায় করেছে। বিশাল সমাজসেবী, বিখ্যাত সমাজসেবী, তাকে ধরে নিয়ে গেল, এবং তার মধ্যে আবার আমাদের সজল বলেছে যে না, ওকে তো একেবারে যতদিন না ইলেকশন পার হচ্ছে ততদিন ওকে রেখে দেওয়া উচিত জেলের মধ্যে। এগুলো ঘোর অন্যায়। সত্যি তৃণমূলের এত সুন্দর চালিত পুলিশ যখন মনে করে অতি সক্রিয়, এবং যখন মনে করে একেবারে সে নির্জীব লাজ গুটিয়ে চলে যাবার মতন না, এটা একেবারেই আমি বারবার বলি যেটা, যে তৃণমূলের একটা সেট প্যাটার্ন আছে। যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সিচুয়েশন, সত্যি এখন ভোটের সামনে মুখে চুনকালি মেখে বসে থাকবে। কি দরকার বাবা, পুলিশ অ্যারেস্ট করে নি, একটা বিশাল গ্যালারি শো হোক, আমরা সবাই টেলিভিশনে বসে বলবো এই তো দেখো পুলিশ কত ভালো কাজ করেছে। দেখো, পুলিশ একেবারে পুলিশের সিদ্ধারা গুড়িয়ে ভেঙে ফেলেছে স্বয়ং পুলিশ মন্ত্রী, এবং পুলিশকে ঠিক যতটুকু করতে বলা হবে পুলিশ ততটাই করবে। এখন যদি মুখ্যমন্ত্রী বলে থাকে, পুলিশ মন্ত্রী যদি বলে থাকে যাও সমাজসেবীকে ধরে আনো, বিশাল সমাজসেবী তাকে ধরে আনতে বাধ্য, এবং রেখেছি কিন্তু পুলিশ কাস্টাডিতে। তারপরেই তোমরা আবার দেখা, সেটা তো হওয়া উচিত। আমি বলছি পুলিশ শুধুমাত্র তাই নয়, পুলিশ একেবারে ফুল টার্ম পিসি চেয়েছিল, আদালতে দাঁড়িয়ে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছিল। এইটাই বা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়, কিন্তু এটা হয় না। বেশ, আমি বলছি এইটা হয় না, ঠিক যেমন ভাবে হয় না রাজু নস্করকে গ্রেফতার করা যায়, কিন্তু সোনা পাপ্পুর নাগালটা পাওয়া যায় না। আজকে 16 দিন হতে চললো সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এখনো পুলিশ তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারেনি।
কাকুলিয়া কাণ্ডে সোনা পাপ্পু কোথায় এখনো পর্যন্ত কেউ জানে না। বেলেঘাটায় গুন্ডামির ঘটনার 4 দিনের মাথায় রাজু নস্কর গ্রেফতার হচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু কাকুলিয়ার ঘটনায় বোমা গুলিকাণ্ডের পর 16টা দিন পেরিয়ে গিয়েছে, 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এই সোনা পাপ্পু ফেসবুক লাইভে রীতিমতন নিজেকে কতটা নির্দোষ বলে দাবি করছে, বরঞ্চ তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। নিঃসন্দেহে আমি জানি না রাহুল চক্রবর্তীর কাছে কোনো উত্তর থাকবে কি না, কিন্তু সোনা পাপ্পু কি বলেছিল আমি একবার দর্শকদের মনে করাতে চাইবো। এই সোনা পাপ্পু, আবার বলছি, 16 দিন পার, কোথায় সোনা পাপ্পু পুলিশও জানে না, আমরাও এখনো পর্যন্ত পুলিশ পেশাগ্রের সন্ধান পেয়েছে বলে আমরা জানি না। কি বলেছিল সোনা পাপ্পু দেখুন। রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে, কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কী করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে, 2 মাস হয়ে গেল রাকেশ সিং জেল খাটছে। তো শুভেন্দু অধিকারীকে কেন রাকেশ সিং এর দোষে শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করেনি? তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত। রাকেশ সিং দোষ করেছিল তাই রাকেশ সিং জেল খাটছে, শুভেন্দু অধিকারী কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা উচিত। আমার সঙ্গে বাবুসোনার ফটো আছে, নিশ্চয়ই আমার এলাকার ছেলে ফটো আছে, অনেক সময় অনেক কাজে আমার কাছে হেল্প চাইতে আসে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে অনেকেই আসতে পারে, তো ফটো থাকলেই যে আমি দোষী হয়ে গেলাম তাই না। আমি জানি না যে সোনা পাপ্পু কোন দিক থেকে নিজেকে জনপ্রতিনিধি বলছেন, তার কাছে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে গুলশান কলোনিতে যে হামলার ঘটনা, একেবারে দুষ্কৃতী রাজ চলেছিল, তারপরে একইভাবে মিনি ফিরোজ প্রায় প্রতিদিনই একটা করে ফেসবুক লাইভ করছিল, পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। এটা কোন অদৃশ্য কারণ থাকতে পারে রাহুল দা? মিনি ফিরোজকে তো 10 দিন পর নাকি পাকড়াও করা গেছিল, 16 দিন পেরিয়ে গেল, পুলিশ খুঁজে পাচ্ছে না। তোমরা এতগুলো কথা এইগুলো নিয়ে বললে তো, দ্বিতীয়ত যেটা বলার দরকার ছিল যে দেখো এটা তো পশ্চিমবঙ্গ, এটা তো ইউপি নয় যেখানে দাঁড়িয়ে এনকাউন্টার করলে মানুষ মেরে ফেলা হয়। এটা তো সেই ইউপি নয় যেখানে দাঁড়িয়ে নিগৃহীতাকে পুড়িয়ে দেওয়া হয় রাতের অন্ধকারে, পুলিশ সামনে থাকে। এটা পশ্চিমবঙ্গে এবং দাঁড়িয়ে তার বিরুদ্ধে আজকে রাজু নস্করের কথা তুমি বলছো, রাজু সরকার বলছো, রাজু নস্করের কথা বলছো তো, কিন্তু পুলিশ তুমি নিজের মুখে বললে 14 জনের পিসি চেয়েছে, আজকে দাঁড়িয়েছো। আমি বলছি এত এক্সপার্ট, দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই রাজ্যের পুলিশ, এই কলকাতা পুলিশের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে, আমরা বিশ্বাস করি যে পুলিশের পারদর্শিতা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সেই পুলিশ কোন অদৃশ্য কারণে আপনার কাছে আসছি রাহুল দা সোনা পাপ্পুকে ধরতে পারছে। আমি তো বলছি 14 দিনের এই যে 14 দিনের হেফাজত চেয়েছিল, আদালতের বাইরে কোনো আদালত বসে তো লাভ নেই আমাদের শুভ্র। সুতরাং আজকে যেটা হয়েছে মাননীয় বিচারক যারা দিয়েছে এটা হয়েছে, তো এখানে দাঁড়িয়ে পুলিশ যে সোনা পাপ্পুকে খুঁজছে বা ধরবে, ধরা হয়নি তেমন নয়, ওয়েট করো না, অপেক্ষা করো না, পুলিশ তার কাজ পুলিশ করবে ঠিকই, কিন্তু এটা আজকে বলি, এটা আমি আবার বলছি এই রাজ্যটায় দাঁড়িয়ে নিজের হাতে আইন যেভাবে তুলে নেওয়া যায় না, এই রাজ্যে দাঁড়িয়ে পুলিশ গ্রেফতার করবে সোনা পাপ্পুকে, তো আইন তুলে নেওয়ার কি আছে? না না না, গ্রেফতার হবে এবং আইন তার আইনের পথেই চলবে, ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু তাই বলে যদি কোথাও 2 দিন দেরি হয় বা 2 দিন আগে হয়, পুলিশ তার তদন্ত করবে, তদন্ত করে দেখবে এবং সেই তদন্তের যতটা সহজভাবে রাহুল চক্রবর্তী বলছেন, আমি জানি না রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমার সঙ্গে একমত হবেন কিনা, সেটা হচ্ছে সময়ের কথা বলছেন। আমি খেয়াল রাখতে হবে, যেদিন এই কাকুলিয়াতে বোমাবাজির ঘটনা ঘটেছিল, পরের দিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কতটা আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে সেই এলাকার বাসিন্দারা প্রতিটা মুহূর্তে, প্রতিটা রাত্রি কাটাতে হচ্ছে। একবার তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি এখনো পুলিশে ধরাছোঁয়ার বাইরে থাকেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, রাজু নস্কর বিরুদ্ধে সুকমল দেবনাথ যখন অভিযোগটা করছিলেন, বললেন রাজু নস্কর এই কোন কোন নেতা নেত্রীকে এবং কোন কোন পুলিশ অফিসারকে টাকা দেয় সেইটা পরিষ্কার করে বলে দিয়েছে। আমি জানি না অভিযোগপত্রে সেই নামগুলো তিনি লিখেছেন কিনা। এটা যদি মারাত্মক কিছু নাম দিয়ে থাকে, তাহলে রাজু নস্করের বাড়িতে 24-এর 1 জুন কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল মিলে মিটিং করলো
এই বড় নেতা নেত্রীরা তাকে কোনোভাবেই রেয়াত করবে না, তাকে গ্রেপ্তার হতেই হবে এবং সেটাই হয়েছে। কিন্তু সোনা পাপ্পু অবশ্যই এই সামনেই ইলেকশন আছে, এই ইলেকশনের সময় এরা যদি একের পর এক এই ইলেকশন মেশিনারিগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে খুব মুশকিল হবে। সুতরাং আমার ধারণা সোনা পাপ্পু এমন কোনো সেফ কাস্টডিতে আছে, মানে এমন কোনো নেতার বাড়িতে আছে যেখান থেকে পুলিশ হাত দেওয়ার ছোঁয়ার সম্ভব নয়। না আমি প্রমাণ করতে, আমি তো কারো নাম করিনি, কারো নামও করিনি, কোনো দলের নামও করছি না। আমি বলছি কোনো এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল সেফ কাস্টডিতে রয়েছে, আমি কোনো দলের নাম করিনি, কোনো ইয়ে করিনি, কোনো ব্যক্তির নামও করিনি, কোনো নেতার নামও করিনি। কিন্তু কোনো জায়গায় আছে যেখানে পুলিশ যেতে পারছে না, পুলিশ যেতে পারছে না, না হলে কলকাতা পুলিশ যে কোনো মুহূর্তে সুপ্রতিম সরকারের যোগ্যতা দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, সবাই জানে তিনি কিরকম দক্ষ অফিসার। আর কলকাতা পুলিশকে যদি দেওয়া হয় না, ক্ষমতাটা হাতে দেওয়া হয়, 8 দিনের মধ্যে গোটা বড় 5 মিনিট লাগবে, আমরা বিশ্বাস করি 5 মিনিট লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি দেবাশিস সরকারের কাছে আসবো, আমার প্রশ্ন হচ্ছে ঠিকই তো এই পুলিশ 4 দিনের মধ্যে রাজু নস্করকে গ্রেফতার করতে পারে, 16 দিন পেরিয়ে যাওয়ার পরেও সোনা পাপ্পুর নাগাল পাওয়া যায় না কেন? আমি জানি না, মানে একটা সম্ভাবনার কথা উস্কে দিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে পুলিশ তার মানে অ্যাকশনে নেমেছে এবং রাজু নস্করকে গ্রেফতার করেছে কোনো একটা নির্দেশ পাওয়ার পর। দেবাশিস সরকার না এই সমস্ত সমাজসেবীদেরকে নিয়ে আলাদা করে কথা বলার প্রশ্নই ওঠে না। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে 11 থেকে 26 হচ্ছে পশ্চিমবঙ্গের সামনে একটা সময়কাল, যে সময়কাল একই সাথে 3টে বিষয় তৈরি করেছে প্রিসাইজলি। 1, দুর্নীতি কোন মাত্রায় হতে পারে, 2 কারণ এটা একটার সাথে সম্পর্কিত, 2 সমাজ বিরোধী সংস্কৃতি, আর 3 হচ্ছে বেকার। ফলে একটা সময়কালে রাষ্ট্র ব্যবস্থা এমন একটা প্রশাসনিক রাজনৈতিক আবহ তৈরি করেছে যে দুর্নীতি চূড়ান্ত শিখরে উঠতে সাহায্য করে, এমন একটা রাজনৈতিক প্রশাসনিক আবহ তৈরি করেছে যে আবহতে এই সমস্ত সমাজ বিরোধীরা সমাজসেবার নাম করে মানুষকে খুন, মানুষের সম্পত্তি লুট করা, এই সমস্ত কাজে লিপ্ত হতে পারে বেলাগামভাবে আর কি। এই সময়কাল এমন একটা সময়কাল, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রেকর্ড পরিমাণ খরচ এবং অংশগ্রহণ হতে পারে, আর রাজ্যে বিনিয়োগ তলানিতে থেকে বেকার মিছিল তৈরি হতে পারে, পরিযায়ী শ্রমিক তৈরি, এসব একটার সাথে একটা সম্পর্কিত, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। যে নামগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই নামগুলো আলাদা করে কখনো কোনো গুরুত্বপূর্ণ নাম হতে পারে না। এটা এই সময়কার প্রশাসনিক রাজনৈতিক তৈরি হওয়া সমাজসেবী কি চমৎকার পশ্চিমবঙ্গের মানুষ এই সমাজসেবার যে আবহ, একেই একমাত্র। আমি গতকাল এই প্রশ্ন তুলেছিলাম যে সমাজসেবী তাহলে একটা আলাদা করে সংজ্ঞা তৈরি করতে হবে। এই রাজু নস্কর সমাজসেবী, আরাবুল ইসলাম সমাজসেবী, আর আক্ষরিক অর্থে যারা সমাজসেবী, যেমন নদিয়ার কৃষ্ণনগরের আমির চাঁদ শেখ মায়ের চক্ষুদান করেছিলেন মরণোত্তর, তার জন্য 3 দিন থেকে অন্ধকার কুঠুরিতে থাকতে হয়েছে। সমাজসেবা করার এই পরিণতি আমাদের এই রাজ্যে দেখতে হয়েছে রাহুলদা? না, প্রথম কথা হচ্ছে যখন এই সময় পুলিশ একটা সময় দেবাশিসের জামানায় খুঁজে বেড়াচ্ছিল তরুণ আমি রাহুল চক্রবর্তী, দেবাশিস সরকার দুজনকে থামালাম, সদর উপাধি প্লিজ প্লিজ দুজনকে থামালাম, সদর উপাধি। তুমি যাদের নাম বললে না, একটু আগে কে যেন সোনা পাপ্পু লাইভ করছিল, সে আবার এত ধার্মিক লোক, এরা তো বিশাল বিশাল মহামানব, প্র্যাকটিক্যালি লক্ষ্মী পুজো করছিল, সব লাইভ টাইভ করে। আরেকজন কার কথা বলছিলে তুমি, গুলশান কলোনির খুব সম্ভবত কোনো একজন আরও বড় নেতা, তারা সব লাইভ করে বলে ধরতে পারে না, সে আমরা ছোটোবেলায় টুকি খেলতাম, ধরতে পারে না, যে পুলিশকে এটা একটা, কিন্তু পুলিশকে চ্যালেঞ্জ করছে তার কারণ তারা জানে ক্যাচ মি ইফ ইউ ক্যান, ওই আর কি ধরতে পারে না। আচ্ছা, এবার তুমি যদি ট্র্যাক রেকর্ড দেখো, তুমি 4 দিন এই মহান নেতা সমাজসেবীর কথা বলছিলে, ধরে নিয়ে গেছে, 16 দিন এখনও সোনা পাপ্পুকে ধরতে পারেনি। শেখ শাহজাহান বাবা, এত ঘটনা ঘটে গেল, তো 69 ডেজ না 49 ডেজ লেগেছিল তাকে ধরতে। আমি গুলশান কলোনির কথা তো আমি ছেড়েই দিলাম,
সুশান্ত কসবায় যে কাউন্সিলর, তাকে দুবার অলমোস্ট মিসফায়ার করে চলে গেল। তাকে কে মানে কে যে খুন করতে এসেছিল আমরা জানি না, তারা তৃণমূলও জানে না, ছেড়ে দাও, তৃণমূল মানে জেনেও জানে না। মালদায় যে নেতা, কে একেবারে সে গ্যারাজের মধ্যে হ্যাঁ, তার এখনো কে যে মার্ডার করলো সে কেউ জানে না। তো আমার বক্তব্য না, সেই প্রথম থেকে পুলিশ মন্ত্রী যবে চাইবে তবে সে গ্রেফতার হবে। এই যে রাজু নস্করের প্রসঙ্গ আসছে, যেখানে হামলার ঘটনা ঘটেছে সুকোমল বাবুর ওপরে, তার মায়ের ওপরে, আমি এখান থেকে আরেকটা হামলার প্রসঙ্গ আনবো, কারণটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এসআইআরে তার এবং তার বাবার বয়সের পার্থক্য, মানে মেয়ে বাবার থেকে 5 বছরের বড়, সেই কারণে হিয়ারিং এ ডাকা হয়েছে। কেন? সেই কারণে বিএলওকে ধরে পিটিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগটা সামনে এসেছে। ঘটনাস্থল হচ্ছে নদিয়া। শুনানিতে ডাকায় নদিয়ার কালীগঞ্জ, সেই কালীগঞ্জ মনে থাকবে আপনাদের, তামান্নাকে খুন হতে হয়েছিল যে কালীগঞ্জে, সেই কালীগঞ্জে বিএলওকে মারধরের অভিযোগ সামনে এসেছে। গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএলও আলী সাহেব শেখ। কি বলছেন তিনি একবার শুনুন, বিরতিতে যেতে যেতে, তারপর ফিরে আসছি। কালীগঞ্জ বিধানসভার 225 পার্টির বিএলও এনিমেশন ফর্ম ফিল আপ করার পর আমার বুথে ড্রাফট লিস্টের নাম আছে 634 জন। তার মধ্যে লজিক্যাল ডিসবাস, সেলফ, নমিনেটিং মিলে আমার 185টা হিয়ারিং হয়। তোগুলো হিয়ারিং হয়েছে, তার মধ্যে আমার মনে হয়েছিল যে 3 জন ভোটার অবৈধ, এবং তার একটা লিস্ট আমি AERO এবং সুপারভাইজারকে জানাই। এই 3 জনের মধ্যে 2 জন ভোটার আমাকে টাকা দিয়ে অফার করে যে নামটা তোলার ব্যবস্থা করেছিল, কিন্তু আমি রাজি হয়নি। এটা তো ওর বাবার থেকে 5 বছরের বয়সে বড়। তো এটা হিয়ারিং হয়ে গেছে গত মাসের 24 তারিখ। এখন তার কোনো অপশন নাই, আর অপশন তো আমার হাতে নয়। উদ্বোধন কর্তৃপক্ষ, ERO, মাইক্রো অফিসার সামনে হিয়ারিং হয়েছে, তারপর আমি কিছু বলতে পারবো না। আমি যখনই বলছি কিছু বলতে পারবো না, তখন আমাকে ওই সাইডে কার্ড ছিল সামনেই, ওই কার্ড দিয়ে আমাকে দুপাটে লাগতে লাগে 3-4 জন। তারপর আমি ধাক্কাধাক্কি করে কোনো রকমে সরে আসতে যাই, কিন্তু সরে আসতে পারিনি। তারপর আশপাশের লোকজন গিয়ে আমাকে আটকাই, তখন আমার মাথা ফাটা ফেটে সব ব্লাড নামতে লাগে, এবং আমাকে শাটারের ভেতরে ভরে আটকে রাখে। ওরা সমানে শাটার ভাঙার চেষ্টা করে। তারপরে ওরা যখন লোকজন হাজির হয়ে যায়, তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। তারপরে আমার আর কিছু মনে নেই। দেখুন, নদিয়ার কালীগঞ্জের ঘটনা, শুধু মেয়ের বয়স বাবার বয়সের থেকে 5 বছর বেশি, সেই কারণে শুনানিতে ডাকা হয়েছে। বিতর্কটা এইখানে থেমে থাকেনি। বিএলও অভিযোগ করছেন রবীন্দ্রনাথ বাবু যে তাকে টাকার অফার করা হয়েছিল, তিনি রাজি হননি, সেই কারণে মেরে থেকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ। প্রথম কথা হচ্ছে যে এটা বলবার কোনো জায়গা নেই যে বিএলও তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং যাদেরকে নিয়ে প্রশ্ন হচ্ছে তারাও সংখ্যালঘু, অর্থাৎ কোনো মানে সম্প্রদায়গত অবিচার হয়েছে এরকম জায়গায় যেতে পারে না এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে কোর্ট বলল, ইলেকশন কমিশন বলল, কোর্ট বলল বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপরও একজন অসৎ পথে আসবার, জোর করে অসৎ পথে নিয়ে আসবার চেষ্টা করলো বিএলওকে, তিনি রাজি হলেন না, তাকে মেরে দেওয়া হলো, মানে মারা হলো। এবং তার বিরুদ্ধে এই ঘটনাটা কি করে ঘটলো, তাকে তো তার নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়িত্ব রাজ্য সরকার। রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার কি এদেরকে প্রশ্রয় দিচ্ছে যে এই অসাধারণ এই ঘটনা এফআইআর কেন হবে না? তাহলে এফআইআর হলো না, এখনো পুলিশ বলছে আমরা খতিয়ে দেখছি। কি খতিয়ে দেখছেন? যে তাকে মারা হলো, তিনি অভিযোগ করছেন তাকে টাকা দিতে এসেছিল, তিনি নেননি, অথচ তাকে যে লোক করলো তাকে, তার বিরুদ্ধে এফআইআর হলো না, অভিযোগ হলো না, এবং তাকে গ্রেপ্তার করলো না। একবার ভেবে দেখুন, মানে এখানে এসআইআর এর শুনানি শেষ হয়েছে, তার মধ্যে বিএলও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে, মাইক্রো অবজারভারকে ঠাটিয়ে গালে চড় কষানো হয়, একেবারে অবজারভারের গাড়ি পর্যন্ত আক্রান্ত হয়। এই ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে শতরূপাধি আমরা দেখেই চলেছে এই রাজ্যে। না, এটাই তো হচ্ছে কথা। যারা প্রথম থেকে বলে যাচ্ছে যে এসআইআর করতে দেবে না, এসআইআর করতে দেবে না, বিএলএর সঙ্গে ম্যান মার্কিং করে রাখবে, মানে যেরকম এক একজনের সঙ্গে অ্যাটাচ করে রাখবে, তো এবার এটাই হয়েছে। এটা কোথাও রবীন্দ্রনাথ একদম ঠিক বললেন, যেটা কোনো সম্প্রদায় নাই, এখানে তো সেই মুসলমানরাই অ্যাট্যাক্ট হচ্ছে। যে মুসলমানদের নিয়ে এত আধিক্যতা মুখ্যমন্ত্রী, এখানে লিডার অফ অপোজিশন একটা খুব সুন্দর কথা বলেন যে এরা হচ্ছে বিজেপির, মানে বিজেপির নাকি মুসলমানরা আদৌ মুসলমান ক্যাটাগরিতে পড়ে না। কিন্তু এই তো বিএলও, উনি তো কাজ করছিলেন এবং ওকে টাকা দিয়েছে বলে। যে মাইক্রো অবজারভার নিয়ে আমাদের আপত্তি আছে, প্রথম দিকে মমতা বলছিলেন, আজকে সেটাই সুপ্রিম কোর্ট মান্যতা দিলেন, আজ মোহাম্মদ আদৌ সেই মান্যতা দিলেন
কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে তুমি উল্টোটাও দেখছো যে বহু সংখ্যক মানুষ ভোগান্তি হচ্ছে, একদম, কারণ 100% একমত আপনার সঙ্গে। নির্বাচন কমিশনের খামখেয়ালি পানার জন্য আজকে দাঁড়িয়ে বহু মানুষ প্রভোক্ট করছে। সেই কারণে বিএলওকে এভাবে মেরে হাসপাতালে পাঠিয়ে দেবে। 100বার বিরুদ্ধে শাস্তি নেওয়া উচিত, আমরা সমর্থন করি না, কিন্তু কোথাও দাঁড়িয়ে সাধারণ মানুষও কিন্তু তার তিতবিরক্ত শেষ মানে দেবাশিস সরকার, এটাও দেখতে হবে নির্বাচন কমিশন। না এইটা দুর্ভাগ্যজনক চিত্র এবং খুব প্রত্যাশিত স্বাভাবিক চিত্র, দুটোই সত্যি। তার কারণ হচ্ছে যে এসআইআর আমাদের রাজ্যে শুরু হওয়ার আগের থেকেই শাসক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্য মঞ্চ থেকে রক্তগঙ্গা বইয়ে দেওয়া এবং প্রশাসনিক জায়গায় সভাতে বারবার করে বলা যে সেই মানুষজন কত রকম ভাবে রেজিস্ট্যান্স বাধা দিতে পারে এবং এটা করতে দেবে। আমাদের দেখতে হবে এই ঘটনায় পুলিশ কি ব্যবস্থা নেয়, আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।